ইতিহাসে আমি এটা আপনারা জানেন কয়েকবার বিভিন্ন জায়গায় বক্তব্য বলেছি যে ফ্যাসিবাদের পতন, স্বৈরাচারের পতন হয়েছিল বহুবার, কিন্তু সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচার আবার মাথা তুলে দাঁড়ায় আমাদের ভুলের কারণে। আপনি দেখবেন ৭৫-এর জনতার জনবিক্ষোভ, মানুষের ক্ষুব্ধতার প্রকাশের মধ্য দিয়ে একবার ফ্যাসিবাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছিল, কিন্তু বিএনপি জামাতের পরস্পরের ভুল বোঝাবুঝি এবং সংঘাত এবং ভুল রাজনীতির কারণে সেই ফ্যাসিবাদ আবার তাদের হাত ধরেই মাথা চাড়া দিয়ে উঠেছে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে এরশাদের পতন ঘটেছে, সেখানেও রক্তস্রোত ঝরেছে আমাদের, কিন্তু আবার সেই ৯১-এর পরে সেই এরশাদ দেখা গেছে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামাতের সাথে একসাথে গলা মিলিয়ে এরশাদ আবার স্রোতধারা, রাজনীতির স্রোতধারায় ফিরে এসেছে। শেখ হাসিনা এই আন্দোলনের সূত্র ধরেই আবার কাঁধে কাঁধ মিলিয়ে ৯৬-তে এবং সর্বশেষ ২০০৮-এ সে আবার ক্ষমতায় মসনদে বসেছে এবং মসনদে বসে তাদেরকে সে ছোবল মেরেছে যাদের হাত ধরে সে রাজনীতিতে এসেছে। দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময় শেখ হাসিনা এই বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমানই বহুদলীয় রাজনীতির মধ্য দিয়ে এই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে পথ খুলে দিয়েছে। কিন্তু এই ইতিহাসগুলো, এই স্মৃতিগুলো পরবর্তীতে সবাই ভুলে গেছেন, পরস্পরে আবার সম্পর্কের অবনতি হয়েছে। আজকে একটা বছর যেতে না যেতে আপনারা দেখেন, আমি প্রকাশ্যে কথাগুলো বলেছি, টেলিভিশনেও বলেছি, বিভিন্ন জনসভায় বলেছি। সেদিন প্রফেসর ইউনূস সাহেবের সাথে আমাদের পরশুদিন মিটিং হয়েছিল স্যারের সাথে, সেখানেও আমি বলেছি যে জামাত এবং বিএনপির এই দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে, কারণ ওনারা একে অপরকে যে গালিগালাজ করছেন, একজন একজনকে গালি দিচ্ছেন রাজাকার, একজন আরেকজনকে গালি দিচ্ছেন চাঁদাবাজ হিসেবে। কেন আপনারা কি একসাথে যখন সরকারে ছিলেন, একসাথে যখন আপনারা পার্লামেন্টে ছিলেন, একসাথে যখন আন্দোলন সংগ্রাম করেছেন, এই তো ১ বছর আগের কথা, আমরা যখন জেলখানে, আমরা যখন হাজতে, কোর্ট হাজতে আমরা যাচ্ছিলাম, আমি দেখলাম সেখানে রিজভী ভাই আছেন, জামাতের সেক্রেটারি জেনারেল আছেন, আমরাও আছি সেখানে, ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আছেন, আমরা প্রায় ২০-৩০ জন এক প্রিজন ভ্যানে করে আমরা জেলখানায় গিয়েছি। সেখানে একজনের জন্য খাবার এসেছে, আমরা ১০ জনে ভাগ করে খেয়েছি, ১ বোতল পানি সবাই একটু একটু করে ভাগ করে খেয়েছি, একসাথে নামাজ পড়েছি, একজনের চেয়ার কিছুক্ষণ বসে আরেকজনকে ভাগ দিয়েছি যে আপনি কিছুক্ষণ চেয়ারে বসেন, একজনের বালিশ একজনের ভাগাভাগি করে নিয়েছি। তখন তো মনে হয় না যে কে চাঁদাবাজ আর কে রাজাকার। তাহলে এখন আপনাদের কেন মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এই জন্য যে আপনারা মনে করেছেন শত্রু চলে গেছে, এখন আর আমরাই রাজা। শত্রুকে আপনারা দৌড়াইতে পারেন না। আপনাদের এত ২০ লাখ ৩০ লাখ লোকের সমাবেশ, এত শক্তি, এত টাকা পয়সা, এত বাহাদুরি, আপনারা কেউ কাউকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হতে পারেন না, এটা সত্য কথা। একজন আরেকজনকে মারতে পারবেন, একজন আরেকজনের সাথে লাগতে পারবেন, একজন আরেকজনের ক্যাম্পাস দখল করতে পারবেন, কিন্তু ফ্যাসিবাদের ক্যাম্পাস কেউ দখল করতে পারেন না। আমি চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রামের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে আমরা যাই নাই, বক্তব্য দিই নাই, কথা বলি নাই ছাত্রদের সাথে। এই লাস্ট ইয়ার যেটা গেছে, সেখানে পাহাড়তলী কলেজও ছাত্রলীগের দখলে গেছে, পলিটেকনিকও ছাত্রলীগের দখলে গেছে, চিরাং কলেজ, মহসিন কলেজও ছাত্রলীগের দখলে গেছে। এগুলো আপনার সাক্ষী আছেন, আমি কোনো কিছু বানাই বলছি, যদি ইতিহাসে হয় নাই কখন। ইতিহাসে বহুবার ক্ষমতার অদল বদল হয়েছে, কিন্তু এবারের মতো এই ফ্যাসিবাদী একচ্ছত্র আধিপত্য অতীতের মতো কখনো হয় নাই। আমরাও ছাত্রলীগের সাথে লড়াই করে ক্যাম্পাসের অর্ধেক হারিয়েছি, কিন্তু কিছু হলেও আমরা কি রেখেছি? আমাদের
কর্তৃত্ব নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এবারেই প্রথম একেবারে অ্যাবসলিউটলি জিরো হয়ে গেছেন সবাই সব জায়গায়। সেই জায়গায় এটা আল্লাহর রহমত। আমি কেন বলছি, আমরা ময়দানে থেকে দেখেছি, আমি চিন্তা করেছি কি ব্যাপার, 28 অক্টোবর আমরা 10 লাখ লোকের সমাবেশ আধা ঘন্টার মধ্যে পুলিশ তুলে দিয়েছে। 5ই মে 2013 সাল কয় ঘন্টার অপারেশন? 5 থেকে 7 ঘন্টার অপারেশন, সমস্ত ওলামাদেরকে তুলে দিয়েছে না? কিন্তু আপনি আগস্টের, জুলাইয়ের শেষ সময় এসে আগস্টে দেখেন, ওই যে যাত্রাবাড়ি 1 সপ্তাহ পারে নাই পুলিশ তুলে দিতে। বাড্ডা 1 সপ্তাহ 10 দিন ধরে 10 দিন অনবরত লড়াই চলেছে, মানুষের রক্ত পড়েছে, লাশ পড়েছে, মানুষকে উঠানো যায় না। এরা কারা? এরা জামাত, এরা বিএনপি? জামাত বিএনপি তো উঠে গেছে। পুলিশ অ্যাটাক করার পরে বিএনপির একটা মিছিল 6 ঘন্টার বেশি টিকেছে, প্রমাণ নেই। দাদা হোসেন সাইদির যেদিন জানাজা হচ্ছিল, আপনাদের সবাই সাক্ষী থাকেন, সকালবেলা আমরা সবাই মনে করেছিলাম যে আজকে এখানে জানাজা পড়বে এই লোকের। দেখছেন সকালে পুলিশ নামছে, 1 ঘন্টার অপারেশনে সব খালি হয়ে গেছে। আমি কি বানাই বলতেছি ভাই? বলেন, উঠে গেছে না লোকেরা? সরে গেছে না? সরে গেছে তো। কিন্তু জুলাই আগস্টে পুলিশ বলছে একটা মারি, একটা গুলি করি, একটা পড়ে, আরেকটা তো যায় না। এই প্রথম। কিভাবে হয়েছে এটা? এই যে আমার আপনার ওই যে সন্তানের কষ্ট, তিল তিল করে দোয়া, তিল তিল করে যখন ক্ষোভ, দীর্ঘশ্বাস, এই যে প্রেস ক্লাবে ঢুকতে পারি না আমি আপনি, এই যে মনের মধ্যে একটা ব্যথা ছিল, বেদনা ছিল, চাকরি হারিয়েও সন্তানের কাছে বলতে পারেনি। আমার চাকরি যাওয়ার পরে ক্যাম্পাস যখন, আমাদের টেলিভিশন যখন বন্ধ হয়ে গেছে, ছেলে জিজ্ঞেস করে, বাবা অফিসে যাও না কেন? আমরা তো বাচ্চাদেরকে বলি নাই যে আমাদের অফিস বন্ধ হয়ে গেছে, কারণ ওরা তো বুঝবে না। আমি বলছি আজকে ছুটি আছে বাবা, ছুটি চলতেছে, ওদেরকে বুঝাইছি। সুতরাং 1 বছরের মধ্যে আমরা তো ভুলে গেলাম এত বড় একটা বিপ্লব, বিদ্রোহ। এই যে দেখেন, এই 1400-1500 লোক জীবন দিয়েছে। কে আবু সাইদ, কে মুগ্ধ? আমরা কি চিন্তা এদেরকে? বাদ দেন ওদের কথা। এই যে নাহিদ, সার্জিস, নাম শুনেছেন কখনো এদের? নামও তো শুনেন না। আমরা হয়তো শুনেছি, ওরা অনেকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র আন্দোলন করেছে, আমরা তাকে চিনতাম, জানতাম। এমনও অনেকদিন গেছে ওরা আসছে অফিসে, আমরা কথাও বলি নাই, গুরুত্ব দিই নাই। আজকে হয়তো ওদের অনেক দোষ ত্রুটি দেখছি, আমরা সমালোচনা করছি, কিন্তু এদের হাত ধরেই ওই অচেনা লোকদের রক্ত দিয়েই তো এই পরিবর্তনটা এসেছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সুদৃঢ় থাকেন। আপনারা এখানে বেড়াইতে আসেন না, এখানে কোনো ভাড়া কাটার জন্য আসেন না, এখানে আপনারা কেউ এখানে অতিথি না, মেহমান না। আপনাদের এই অধিকার হারা ছিলেন আপনারা, আমরা অধিকার হারা ছিলাম। এই অধিকার যেভাবে আমরা আল্লাহর তরফ থেকে বা জনগণের রহমতের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে পেয়েছি, এই অধিকারকে আমরা ন্যায়সঙ্গত ভাবে ন্যায় বিচারের মধ্য দিয়ে করব। আমরা স্পষ্ট করে বলেছি, আওয়ামী লীগকেও আমরা ক্ষমা করতে চাই, ফেসিবাদকেও আমরা একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে আমাদের স্রোতধারায় আমরা ওদেরকে রাখতে চাই। কিন্তু ভাই, তাকে তো তার ভুল স্বীকার করতে হবে, তাকে তো ক্ষমা চাইতে হবে। ভুল করার পরও, গণহত্যা করার পরও, লুটপাট করার পরও, এই দেশ এবং জাতিকে ধ্বংস করার পরও যারা গলা উঁচু করে কথা বলে, ওদের ভাই কপালে মায়ের ছাড়া তো আমাদের আর কিছু দেয়ার নাই তাদের। আমরা যে তাদেরকে ক্ষমা করব, আমরা যে তাদেরকে বুকে টেনে নেব, সেই সদিচ্ছা, সেই ইচ্ছা যদি না থাকে, তারা যদি আমাদেরকে পেট দেখায়, তাহলে আমাদের তো কিছু করার নাই। সুতরাং আমি মনে করি চট্টগ্রাম প্রেস ক্লাবের যেই বিষয়টা আপনারা ফেস করছেন, এটা আমরা স্পষ্ট করে বলছি, সরকারে যারা বসে আছেন তারা সুস্পষ্ট ভাবে এই জুলাই অভ্যুত্থানের প্রেরণা, চেতনার কে হয়তো জ্ঞাত বা আত্মসাতে আপনারা সেটা লঙ্ঘন করছেন। আমরা এটা কখনো মেনে নেব না, এটা আমরা কখনোই গ্রহণ করব না।
এবং এর জবাবদিহি আপনাদেরকে করতে হবে। আমি বিস্তারিতভাবে অনেক কিছু আলোচনা করেছি, শুনেছি, এবং ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমরা এই বিষয়গুলো তুলে ধরবো। আপনারা অতীতেও আন্দোলন করেছেন, মনে রাখবেন কোন ন্যায়সঙ্গত দাবি আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া পূরণ হয় না। আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। কচি ভাই আমার জানা মতে মোস্ট সিনিয়র আমাদের এই 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 মানে প্রফেশনের। আমি ভাবতে পারি না আল্লাহ রহমত উনি এখনো সুস্থ আছেন, এখনো আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, এখনো কথা বলছেন, এখনো দৃঢ়ভাবে আছেন। হায়দারি ভাইকে দেখছি না। হায়দারি ভাইও আমার ওই সময় হায়দারি ভাইও করে থাকতেন মুসাফির খানায়, আমাদের খুব পরিচিত ছিল। হায়দারি ভাই কিছুটা নাটক নির্দেশনার সাথে সম্পৃক্ত ছিলেন।